আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন। তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময় থেকে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খেলছেন। এবার ভারত থেকে নিশ্চিত কোনো পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন। ওয়াকিবহাল মহল মনে করছে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ না করে তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে, আর সেটা হবে মার্চে। শেখ হাসিনাকে বসরাতে বসিয়ে ভারতীয় সেনা বড়সড় জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশে। অবশেষে নির্বাচন নিয়ে শেষ ফয়সালা, বিএনপি জামাতের গোপন ছক। রাজনীতির অনেক অজানা তথ্য এই আলোচনায় উঠে আসবে, থাকুন শেষ পর্যন্ত। বিএনপি বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এখন ক্ষমা চাইলে হবে? এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আপনি কি ক্ষমা করবেন? এটাকে আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুল হলে বিএনপি আসলে কিভাবে অপারেট হয় সেই বিষয়টা আলোচনা করা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নতুন এক পরিকল্পনা সাজিয়েছে। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো আমাদের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অবশেষে নির্বাচন নিয়ে শেষ ফয়সালা, বিএনপি জামাতের গোপন ছক। রাজনীতির অনেক অজানা তথ্য এই আলোচনায় উঠে আসবে, থাকুন শেষ পর্যন্ত। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আমরা নিতে চাই। অবশ্যই আপনারা মেসেঞ্জারে গিয়ে লিখতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুদিনে 3টি মন্তব্য করেছেন নির্বাচন এবং স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে। এই মন্তব্যগুলোর মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে, আমি মন্তব্যগুলো আপনাদেরকে জানাতে চাই। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হবে স্বৈর শাসকের পুনর্বাসন। এরপর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এরপরে তিনি বলেছেন সরকারের প্রতি আহ্বান, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। প্রিয় দর্শক, এই ধরনের আহ্বান এভাবে আগে তারেক রহমান দেননি। এখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিং এ তিনি বলেছেন যে ইতোমধ্যে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কবে রোড ম্যাপ দেওয়া হলো সেটা নিয়ে আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে। শফিকুল আলম বলেছেন যে নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এমনকি অনেক উপদেষ্টা কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন, একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে, আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে আরো কিছু সংস্কার করিয়ে নেবে এই সরকারের মাধ্যমে তাহলে হয়তো আগামী বছর মানে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হবে। এক্ষেত্রে তিনি যুক্তি দেখিয়েছেন যে ডিসেম্বর বা মার্চের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড় ধরনের একটা জটিলতার মধ্যে পড়ে যাবে এই সরকার, কারণ এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হতে পারে। এরপর জুনের দিকে বর্ষা চলে আসবে। সুতরাং শফিকুল আলম এটা বলেছেন স্পষ্ট করেই যে এ বছরের ডিসেম্বরে নয়তো মার্চে নির্বাচন হবে। সুতরাং এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সরকারের তরফ থেকে এর আগে অনেকবার শুনেছি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তার আগে আমি এই সরকারের একটা বড় ভুল উপস্থাপন করছি, সেটি হচ্ছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট 2024 তারিখে এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। সেই সময় সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল যে এই সরকারের মেয়াদ কতদিন হবে। সেই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি, মানুষের মন মানসিকতা ছিল এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন প্রয়োজন মনে করবেন এই রাষ্ট্রকে সংস্কারের জন্য ঠিক ততদিনই থাকবেন। এইরকম একটা মাইন্ড সেটআপ ওই সময়ে ছিল। সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে আগস্টের মধ্যে তার কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ না করা। আমি একটু খুলে বলি যে সরকারের রোডম্যাপটা কিভাবে প্রকাশ করা হবে। সেই সময় ব্রিফিং করে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এটা জাতিকে জানাতে পারতেন যে আমরা এতদিন থাকতে চাই, 3 বছর থাকতে চাই। কেন থাকতে চাই? এই 3 বছরের মধ্যে গণহত্যার বিচার এভাবে সম্পন্ন করব, সংস্কার কর্মকাণ্ড এভাবে হবে। রাষ্ট্রের যে জায়গাগুলোতে পচন ধরেছে সেই জায়গাগুলোর পচন থেকে উদ্ধারের জন্য আমরা এই কাজ এতদিনের মধ্যে করব। এরকম সুনির্দিষ্টভাবে ডেডলাইন দিয়ে যদি একটা ব্রিফিং করতেন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, তাহলে এখন যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বা আস্তে আস্তে মানুষের মনের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে সেটা হতো না। এটাই হচ্ছে স্পষ্ট কথা এবং এটাই ছিল প্রজ্ঞার একটা বিষয়। কিন্তু আমরা দেখছি যে সেই কাজটি হয়নি। আমরা যতদূর জেনেছি সরকারের পক্ষ থেকে যে একটা রোডম্যাপ দেওয়া হবে, সেটা হবে নির্বাচনী রোডম্যাপ। এখন প্রধান উপদেষ্টার
প্রেস সচিব বললেন যে রোডম্যাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা এই ডেডলাইনটি বলেছেন, কিন্তু জনগণ বা পুরো জাতি একটা মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়ে এখন নানা দিকে বিভ্রান্ত হচ্ছে। কেমন সেটা, যে নির্বাচনটি আসলে সুনির্দিষ্টভাবে কবে হবে, কখন হবে, এটা কিন্তু একটা জানতে চাওয়ার বিষয়। তার আগে বাংলাদেশের মানুষ এটাও জানতে চায় যে গণহত্যার বিচারটি নির্বাচনের আগে হবে কিনা, সংস্কার কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে কিনা। সেই জন্য এভাবে একটা স্পষ্ট রোডম্যাপ চায় যে গণহত্যার বিচারটি কবে নাগাদ হতে পারে, শেষ হতে পারে। এই যে 2000-এর মতো মানুষ শহীদ হলো, অসংখ্য মানুষ অঙ্গহানি হলো, এবং এখনো হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ, তারা কি বিচার পাবে না? তাদের বিচার চাওয়াটা কি আসলে অনেক বেশি কিছু চাওয়া? সরকারকে তো সুস্পষ্টভাবে জানাতে হবে যে আমরা এতদিনের মধ্যে বিচার কাজগুলো সম্পন্ন করব, এতদিনের মধ্যে সংস্কার হবে। আমি আরো খুলে বলি যে সরকার বলতে পারে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার উপর গোটা জাতির আস্থা রয়েছে, তাকে অবশ্যই বলতে হবে এভাবে যে জুনের মধ্যে সংস্কার শেষ, নভেম্বরে তফসিল, ডিসেম্বরে 15 বা 20-এর মধ্যে নির্বাচন, অথবা মার্চের এত এত তারিখে নির্বাচন। বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কিভাবে এগুচ্ছে তার একটা সমন্বিত ব্রিফিং করা প্রয়োজন, যাতে পুরো জাতি আশ্বস্ত হবে যে এই বিচারের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে জাস্টিস হ্যারিড, জাস্টিস ব্যারিড, মানে দ্রুত বিচার অনেক সময় সুবিচারকে বিঘ্নিত করে, আবার জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, দীর্ঘসূত্রতা বিচারের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত নাও করতে পারে। সুতরাং দুটো দিক বিবেচনা করে স্পষ্টভাবে জাতির সামনে তথ্যাদি উল্লেখ করা প্রয়োজন। সুতরাং শুধু বললেই হবে না যে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। জাতি প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জাতির সামনে ভাষণ দিয়ে রোড ম্যাপটি ঘোষণা করবেন। শুধু নির্বাচনের রোড ম্যাপ নয়, গণহত্যার বিচারের রোড ম্যাপ, সংস্কারের রোড ম্যাপ, আরো আরো কি কি কাজ সরকার করছে সেটা উন্মুক্ত করে দেয়া। হ্যাঁ, এই দেশের মানুষ পরিপূর্ণভাবেই আস্থা রাখতো, সন্দেহ তৈরি হতো না যদি এই সরকারটা শক্তপোক্ত সরকার হতো। নানা জায়গায় ব্যর্থতার নজির দেখা যাচ্ছে, সুতরাং মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। এরকম সরকার 53 বছরে আর আসেনি যে গোটা দেশের মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে। এই সরকারের সফলতা মানে একজন সাধারণ রিকশাওয়ালা, একজন সাধারণ খেটে খাওয়া মানুষও তার সফলতা মনে করে। কিন্তু সরকার সাধারণ মানুষের সেই পালস অনুযায়ী কি কাজ করতে পারছে? পারছে না। এর ব্যাখ্যা অবশ্য আসিফ মাহমুদ দিয়েছেন। সুতরাং যেহেতু পারছে না, সেহেতু স্পষ্টভাবেই বলা দরকার এতদিনের মধ্যে এই কাজ করব, এতদিনের মধ্যে এটা করব, এতদিনের মধ্যে আমাদের কাজ শেষ। এর মধ্যে কোনো ভনিতা বা ভিন্ন পথ বা অন্যরকম ধোঁয়াশা তৈরি করা উচিত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এখন আসি যে এই যে নির্বাচন, প্রথমত জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এই দুটো বিষয় নিয়েও একটা ধোঁয়াশা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। আমরা যদি বিএনপির কথা বলি অথবা জামাতের কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাদের ভূমিকা কতটা স্পষ্ট এটাও জাতি জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, তিনি কদিন আগে বলেছিলেন যে আমরা এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোর মতামত নেব। ধরুন গণ অভ্যুত্থানের পক্ষের 50টি রাজনৈতিক দল আছে। এখন বিএনপি কি চাচ্ছে? তারা কি স্থানীয় সরকার নির্বাচন চায়? না, চায় না। তাহলে সেটা ওয়েবসাইটে লেখা থাকবে। জামাত কি চাচ্ছে? তারা স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে, তাহলে সেটিও উল্লেখ থাকবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি বললেন, এটা খুবই চমৎকার কথা। জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে যে কারা চাচ্ছে, কারা চাচ্ছে না। এখন এই বিষয়গুলোতেও তো আসলে একটা ঐক্যমত্য প্রয়োজন। যেমন সংখ্যানুপাতিক নির্বাচন হবে কিনা এই বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে। দ্বিমত থাকবে, কিন্তু দ্বিমতের পর একটা ঐক্যমত্যে আসতে হবে, অথবা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি সংখ্যানুপাতিক নির্বাচন করব। বিএনপির সব দাবি যে মেনে নিতে হবে তা কিন্তু নয়। সরকার যদি মনে করে যে তার উপর জনগণের আস্থা আছে, জনগণ তাকে নিরঙ্কুশভাবে এই রক্তের উপর ক্ষমতায় বসিয়েছে, সুতরাং তারা সিদ্ধান্ত নেবে দৃঢ়তার সঙ্গে। আবার জামাত যা চাইবে সকল কিছুই মেনে নিতে হবে, তাও কিন্তু নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে ওয়েবসাইটের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, সেটা একটা চমৎকার দিক হতে পারে, কিন্তু প্রলম্বিত যদি হতে থাকে এই বিষয়গুলো, তাহলে সন্দেহ অবশ্যই তৈরি হবে। এখন দেখুন, বিএনপির বড় ভুল হচ্ছে, বিএনপি সবসময় বলছে যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচন যথাসময়ে না হয় বা নির্বাচন দেরিতে হয়, তার ফলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, এই সুযোগে একটা পক্ষ সুবিধা ভোগ করবে বা নানা ধরনের এজেন্ডা বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো দায়িত্বশীল দলের উচিত যে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার, কিভাবে মেকানিজম করা হচ্ছে
অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসানো, সেটা স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দেওয়া। না হলে এইরকম ভাসমান মন্তব্য কিন্তু সাধারণ মানুষও খুব একটা ভালোভাবে গ্রহণ করছে না। অন্যদিকে জামাতকে আমরা দেখছি এটা তাদের ভেতরকার সমস্যা। এই সমস্যার কারণে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হতে পারে। জামাত তার বন্ধু রাজনৈতিক দল যাদেরকে মনে করছে তাদেরকে আস্থায় নিতে পারছে না যে জামাত কি ইসলামিক জোট করবে, জামাত কি ইসলামী রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য ছোট বড় সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনে যাবে, সেটা কিন্তু তারা স্পষ্ট করছেন না। এখন দেখুন এক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে একটা গোপন ছক আমরা লক্ষ্য করছি। সেটা কি, প্রথমে বিএনপি আসি, যে বিএনপি এটা মোটামুটি নিশ্চিত হচ্ছে যে ডিসেম্বর বা মার্চে নির্বাচন হবে যদি বড় কোনো দুর্যোগ না ঘটে বাংলাদেশে, কিন্তু তারা প্রার্থী তালিকা প্রকাশ করছে না, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। কেন? বিশ্লেষকরা বলছেন এর কারণ হচ্ছে প্রত্যেকটা আসনে বিএনপির 2-3 জন করে প্রার্থী রয়েছে। মানে ডিসেম্বরে যদি নির্বাচন হয় কিন্তু এই ফেব্রুয়ারি এই মার্চে যদি তারা এখনই তালিকা প্রকাশ করে, তাহলে দলের ভেতরে একটা বিভেদ, দ্বন্দ্ব এবং প্রতিহিংসার বিষবাষ্প তৈরি হবে। তারা চাইছে নির্বাচনে ঠিক 1 মাস আগে হয়তো দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিবে। এটা তাদের একটা গোপন কৌশল বা ভেতরকার কর্মকৌশল। অন্যদিকে আমরা জামাতকে দেখতে পাচ্ছি যে তাদের নেতারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি, সবচেয়ে বেশি প্রস্তুতি জাতীয় নির্বাচনের জামাতের। ইতোমধ্যে জামাত 300 আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জামাতের প্রার্থীরা বিভিন্ন সংসদীয় এলাকাগুলো চষে বেড়াচ্ছে, ভোট চাচ্ছে, তারা ভোটের যুদ্ধে নেমে গিয়েছে। আজকেও গোপালগঞ্জের কোটালীপাড়া, টঙ্গীপাড়ায় জামাতের মনোনীত প্রার্থী বিশাল শোডাউন করেছে। তার মানে জামাত একদিকে স্থানীয় সরকার নির্বাচন চাইছে, আবার তারা জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়ে মাঠে নেমে গেছে। তার প্রতিপক্ষকে চোখে ধুলো দিয়ে একটা ছকে এগুচ্ছে, যে ছকে তারা সফল হবে বলে মনে করছে। এইরকম বিশ্লেষণ কিন্তু অনেকে দিচ্ছে। বিএনপি বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এখন ক্ষমা চাইলে হবে? এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আপনি কি ক্ষমা করবেন? এটাকে আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুল হলে বিএনপি আসলে কিভাবে অপারেট হয় সেই বিষয়টা আলোচনা করা জরুরি। দর্শক, আপনারা জানেন যে বিএনপি উন্মুখ হয়ে বসে আছে যে কখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলা যায়। মানে ভারত কিংবা আওয়ামী লীগ যেরকম বলে যে বাংলাদেশ, ডক্টর ইউনূস ব্যর্থ, পারছেন না, তাড়াতাড়ি নির্বাচন দেন। এই জন্যে পাগলের মতো অপেক্ষা করছে, ক্ষুধার্ত চাতক পাখির মতো অপেক্ষা করছে যে সরকারকে কিভাবে ব্যর্থ করা যায়। এক কথা যদি বলি, বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করে ষড়যন্ত্র করছে। তারা ধরাও পড়েছে ষড়যন্ত্র করে। যদি এখন অনেকে ষড়যন্ত্র করে পার পেয়ে যায়, যেমন আওয়ামী লীগের ইতিহাসই ষড়যন্ত্র ইতিহাস, কিন্তু ষড়যন্ত্র করে আওয়ামী লীগ অনেকবার পার পেয়েছে। যেমন সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে, এটা ঘটিয়ে প্রায় 15 বছরের বেশি সময় তারা পার পেয়ে গেছিল। এখনো তো তারা ধরাছোঁয়ার বাইরে, মূল মাস্টার মাইন্ডস এবং রহস্য উদ্ঘাটন হয়নি অফিসিয়ালি। এরা পারে 15 বছর, 20 বছর বা আরো অনেক ষড়যন্ত্র এভাবে তারা করে ধামাচাপা দিতে পেরেছে। কিন্তু বিএনপি আমার একটা দল এতটাই মাথা মোটা, এরা ষড়যন্ত্র করতে গেলে ধরা পড়ে, এদের ষড়যন্ত্র সফল হয় না। দেখেন, হাসিনা ষড়যন্ত্র করে কিন্তু ঠিকই 15 বছর ক্ষমতায় থেকেছে, 15 বছর কিন্তু নামাতে পারেনি কেউ। এরপরে 16তম বছর এসে নামানো হয়েছে। কিন্তু বিএনপিও কিন্তু এরকম চেষ্টা করেছিল। বিএনপি কিন্তু পুরোপুরি অনৈতিক একটা দল, ভোট চুরি এটা তাদের নৈতিক আদর্শ। 2006 সালে কি করেছিল আপনারা জানেন? ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, লক্ষ কোটি ভুয়া ভোটার বানানো, বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিস্টর্ট করা, ইয়াজউদ্দিন আহমেদকে অনৈতিকভাবে প্রধান উপদেষ্টা বানানো, এরপরে 2006 সালের ডিসেম্বরে একটা পাতানো নির্বাচন করা ষড়যন্ত্র বিএনপি করেছিল, কিন্তু পারেনি। এম এ আজিজ পদত্যাগ এবং শেষ পর্যন্ত 111 আসলো। মানে এই ষড়যন্ত্রটা করতে যে কিন্তু পারলো না, ধরা পড়লো। মাগুরার উপনির্বাচনে কিন্তু ধরা পড়লো। কিন্তু আওয়ামী লীগ দেখেন ভোটারবিহীন নির্বাচন কিন্তু ঠিকই করতে পেরেছে। 18 সালে নিশিরাতে নির্বাচন ঠিকই করতে পেরেছে, 24 সালে ডামি নির্বাচন ঠিকই করতে পেরেছে। ষড়যন্ত্র বিএনপিও করে, কিন্তু ধরা পড়ে। এরকমই একটা বিষয় আপনারা জানেন যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে, যেটা আওয়ামী লীগ বলছে, ভারত বলছে, বাংলাদেশের কেউ বলছে না। এরপরে ধরা পড়েছে, এখন দুঃখ প্রকাশ করেছে। দেখেন, একটা সহজ বিষয়, ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি দিয়েছে বিএনপি। 2 দিনেতে এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা। 2 দিন পর বিবৃতি দিয়েছে, সেটা ভুল বিবৃতি কেন দিবে? ঘটনা ঘটার 10-15 মিনিটের মধ্যে বিবৃতি দিলে এখানে ভুল হতে পারে যে না, সঠিক তথ্য আসার আগে বিবৃতি দেওয়া হয়েছে। অথচ ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি,
সেখানে ভুল হয়। এটা ভুল না বিএনপির সিস্টেম, এটা ওদের ওই প্রেস রিলিজ বা এগুলো লেখা থাকে। একটা মজার কথা বলি, এটা ঠিক না। খালেদা জিয়া যখন অসুস্থ তখন বাংলাদেশের প্রায় মারাত্মক অসুস্থ একটা সময় ছিল, তখন বাংলাদেশের প্রায় সবগুলো মিডিয়া হাউস তারা নিউজ লিখে রেখেছে যে খালেদা জিয়া মারা গেছে, ড্রাফট তৈরি করে রেখেছে, জাস্ট খবরটা আসবে আর গণমাধ্যমে তারা ওইটা কপি করে পেস্ট করে দিবে, জাস্ট কিছু জিনিস এডিট করার জন্য রেখে দিয়েছে, মূল রিপোর্ট তৈরি করে দিবে। এবং অনেক দল নাকি শোকবাণীও লিখে রেখেছিল যে কে আগে দিতে পারে এই জন্য, কিন্তু সেই খালেদা জিয়া কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন বিএনপি এরকম ড্রাফট লিখে রাখে যে কখন সরকারকে ব্যর্থ করার জন্য কোন বিবৃতিটা মেরে দেওয়া যায়। ঘটনা একটু ঘটেছে, কোনো যাচাই বাছাই কি আসলে এটা না করা কি আছে? এটা তো 2 দিন হয়েছে ঘটনা, এটা বোমা হামলা হলে তো এটা নিয়ে আলোচনা হতো। ডিজিটাল যুগে এটা গোপন করা যায়? অথচ 2 দিন পর তারা এটাকে বোমা হামলা বলে চালিয়ে দিল এসি বিস্ফোরণকে। এটা কিছুতেই এই 2 দিন পর বা এগুলো শুনলে আপনার কি কিছুতেই মনে হয়? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে চীন এবং ভারতের মধ্যে ব্যালান্সিং। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইচ্ছে মতো সব কিছু করতে পারে, কথাটা টেকনিক্যালি বলা যায়, কিন্তু পৃথিবীতে সেই অর্থে সার্বভৌম রাষ্ট্র আসলে এক্সিস্ট করে কিনা প্রশ্ন আছে। বিশেষ করে সেই রাষ্ট্র যদি দুর্বল হয়, খুবই শক্তিশালী সুপার পাওয়ারদের এক ধরনের সার্বভৌমত্ব আছে, কিন্তু দুর্বল দেশগুলোর সার্বভৌমত্ব একেবারে অ্যাবসলিউট না। তাকে এই পৃথিবীতে বাস করতে হয়, তাকে এই পৃথিবীর জিও পলিটিক্সের মধ্যে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে বিচরণ করতে হয়, তাই সে চাইলেই সব যে করতে পারে তা না। বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যখন শেখ হাসিনার রেজিমকে পতন ঘটিয়েছি, তারপর যখন আমরা আবার স্বাধীন হয়ে উঠেছি, তারপরও আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, সেই ক্ষেত্রে এই দুটো রিজিওনাল, মানে চায়না রিজিওনাল এবং গ্লোবাল সুপার পাওয়ার, আর ভারত, কেউ কেউ আপত্তি করেন ভারত রিজিওনাল সুপার পাওয়ার কিনা, কিন্তু আমার কাছে মনে হয় এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ রিজিওনাল সুপার পাওয়ার তো সে বটেই, কম বেশি না সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কম বেশি তাই। সো এই দুই দেশের মিথস্ক্রিয়া কী হবে, দ্যাট ম্যাটার্স। সম্প্রতি আমি কেন এই প্রসঙ্গটা আসলো সেটা নিয়ে একটু বলি। সম্প্রতি একটা রাজনীতিবিদদের একটা প্রতিনিধি দল চায়না সফর করছেন, তার মধ্যে বিভিন্ন দলের লোকজন আছেন এবং বিএনপির পক্ষ থেকেও গেছেন অনেকে। এর মধ্যে জনাব ডক্টর আব্দুল মঈন খান, যিনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং ফরেন ইস্যু অনেক কিছু সম্ভবত তিনি দেখেন। তিনি তিস্তা প্রকল্প নিয়ে কিছু কথা বলেছেন চায়নাকে দেবার বিষয়ে। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই যে বিএনপি কি আসলেই সিদ্ধান্ত নিয়েছে এই রিস্কি স্টেপটা নেওয়ার জন্য, বা তারা আসলে কেন এটা বলছে সেটা একটু বোঝা দরকার। আগে উনি কি বলেছেন সেটা একটু পরে তারপর একটু অ্যানালাইজ করতে চাই। তিনি চীনের কমিউনিস্ট পার্টির শান্সি প্রাদেশিক কমিটির সিপিসি ডেপুটি সেক্রেটারি শিং শাংপিংয়ের সাথে একটি প্রতিনিধি দলের বৈঠকের সাথে এই কথা বলেছেন। কি বলেছেন? মঈন খান বলেন, চীনা রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকায় আন্তরিকভাবে আমাদের সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আমরা তিস্তা পানি ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প তৈরি করতে পারি। আমি আপনাদের জানাতে চাই, যদি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের জন্য নির্বাচিত করে, তাহলে আমরা খুবই আনন্দের সঙ্গে তিস্তা ব্যারাজ বাস্তবায়নে চীনের সহায়তা গ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করব। আমি আবারও পড়ি, যদি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের জন্য নির্বাচিত করে, তাহলে আমরা খুবই আনন্দের সঙ্গে তিস্তা ব্যারাজ বাস্তবায়নে চীনের সহায়তা গ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করব। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠন হবে যা তিস্তা প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে। তিনি উল্লেখ করেন, চীনের সহায়তা তিস্তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কৃষি আধুনিকায়নে ভূমিকা রাখতে পারে এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে। বিএনপি নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। তিনি আরও আশা প্রকাশ করেন, কৃষি ও সেচ ব্যবস্থার আধুনিকায়নে পাশাপাশি চীনের অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশের পাশে থাকবে। এখানে একদম খুব ক্লিয়ারলি তিনি বলে দিয়েছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে তিস্তা ব্যারাজ প্রকল্প চীনকে দেওয়া হবে। আমরা জানি এর মধ্যে চীন আসলে একটা সমীক্ষা করেছে শেখ হাসিনার সময়ে, এবং শেখ হাসিনা প্রায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিস্তা একটা প্রকল্প হবে, সেখানে অনেক কিছু ইনক্লুডেড। আমার স্মৃতি থেকে বলছি যে এখানে নদীটাকে ন্যারো করা হবে, গভীর করা হবে এবং এতে অনেক জমি উদ্ধার হবে। তিস্তা বিভিন্ন জায়গায় অনেক কিলোমিটার চড়া, এটাকে 1 কিলোমিটার মধ্যে নিয়ে আসা হবে, পার বাধাই করা হবে। তার চাইতে জরুরি কথা হচ্ছে, যখন প্রচুর পানি পাওয়া যায় বর্ষাকালে, রিজার্ভার তৈরি করে সেই পানি সঞ্চয় করা হবে, পরে শুকনো মৌসুমে সেখান থেকে সেই পানি ছেড়ে দেওয়ার ব্যবস্থা হবে। এই ধরনের একটা প্রজেক্ট করার কথা হচ্ছে। এটা আদৌ কতটুকু ফিজিবল, কতটুকু এফেক্টিভ হবে সেটা নিয়ে ডিবেট আছে, কিন্তু চায়না খুবই আগ্রহী এটা নিয়ে, কোনো সন্দেহ নেই। কারণ এই প্রকল্পটা শুধু একটা উন্নয়ন প্রকল্প বা চায়না তার কিছু লোন এখানে দিতে পারবে $1.5 বিলিয়ন, এটা চায়নার জন্য মোটেও কোনো বড় অঙ্ক না। তাতে যে ইন্টারেস্ট পাবে সেটাতে যে তার অনেক ব্যবসা হবে সেরকম কিছু না, কিন্তু এই ঋণটা দেওয়ার জন্য চায়না বেশ মরিয়া। শেখ হাসিনার সময় আমরা দেখেছি দফায় দফায় তিনি দেখা করেছেন এবং আমির নির্বাচনের আগে বলেছেন, নির্বাচনের পরেও তিনি বলেছেন। চীনা রাষ্ট্রদূত রীতিমতো সেই এলাকা পরিদর্শন করেছেন। সো চায়না ওয়াজ ক্রেজি অ্যাবাউট দ্যাট প্রজেক্ট।
কারণটা আমরা অনেকেই জানি। চায়না আসলে চেয়েছে যতটা কাছাকাছি যাওয়া যায় ভারতের ভালনারেবল জায়গা। আমরা এখন এই চিকেন নেক শব্দটা খুব ভালোভাবে জানি। এটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো 7 সিস্টার্স বলে, এখন ওখানে মূলত 8টা রাজ্য আসলে। সো ওখানকার যে কানেক্টিভিটি খুবই ন্যারো একটা জায়গা, 22-23 কিলোমিটার। সো এটা একটা চোক পয়েন্ট ভারতের জন্য। কোনো ভবিষ্যতে কোনো দিন চায়না ইন্ডিয়া একটা যুদ্ধ যদি লেগে যায়, এই জায়গাটা সবার আগে টার্গেটে পরিণত হবে এবং এটা যদি ব্লক করে দেওয়া যায় 7 সিস্টার্সে ইন্ডিয়া তার সাপ্লাই নিতে পারবে না। এরকম একটা ঝুঁকিপূর্ণ বিষয় এবং অ্যাপারেন্টলি মনে হয় চায়না এই চিকেন নেকের যত কাছে তার একটা অবস্থান তৈরি করতে পারে সেটার ব্যাপারে তার যথেষ্ট বেশি আগ্রহ আছে। আবার ঠিক এই কারণেই ভারত এই প্রকল্পটার বিরুদ্ধে খুব টাফ, ভেরি টাফ। ফান্ডটা এই জায়গায় তিস্তার পানি পাওয়া আমাদের ন্যায্য অধিকার, সেই পানি সে দেবেও না। এরপর আমরা ওখানে একটা প্রজেক্ট করে যদি আমাদের মতো করে পানি সম্পদ ব্যবহার করতে চাই সেটাও সে করতে দিচ্ছে না। ওই যে শুরুর দিকে বলছিলাম যে পৃথিবীটা এইরকমই, আমরা পছন্দ করি বা না করি, সভরেন কান্ট্রিও যদি থাকে তারপরও চাপ হয়। আমরা শেখ হাসিনার সময় যেটা হয়েছিল, অত্যন্ত বাজে অবস্থা আমাদের ছিল, কারণ শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে ভারতকে বিশেষ করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন। তিনি আসলে চায়নাকেও দিয়েছেন, আমি অনেকবার বলেছি। কিন্তু একটা জনগণের নির্বাচিত একটা সরকার যদি ক্ষমতায় আসে, বিএনপি একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আসে, সেই সরকার অনেক বেশি শক্তিশালী হবে। সেই সরকারের ফাইট করার ক্যাপাবিলিটি অনেক বেশি হবে, তার হাতে কার্ড অনেক বেশি থাকবে। কিন্তু তারপরও আসলে এই জিওপলিটিক্যাল ইস্যুগুলো এড়িয়ে যাওয়া সোজা না, খুবই কঠিন। বিশেষ করে আমরা পৃথিবীর একটা অবিশ্বাস্য বাস্তবতায় প্রবেশ করছি। আমরা খেয়াল করছি নিশ্চয়ই, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার যতটা ওলটপালট হবে বলে মনে করছিলাম, আমরা ধারণা করতে পারছিলাম। ট্রাম্প যা বলেছেন আমরা ধারণা করতে পারছিলাম, এবং এর আগে তার শুধু বলা না, এর আগে 4 বছর তিনি ক্ষমতায় ছিলেন। কিন্তু তিনি যতটা ওলটপালট করছেন সম্ভবত এতটা অনেকে এক্সপেক্ট করেনি। কয়েকদিন আগেই হোয়াইট হাউসে জেলেন্সকির সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যেভাবে জেলেন্সকিকে নাস্তানাবুদ করেছেন ক্যামেরার সামনে, সারা পৃথিবীর সামনে, সেটা আনপ্রেসিডেন্টেড। এবং বিশ্ব ব্যবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। ইউরোপ আদতে কতটুকু টিকে থাকতে পারবে? অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয়ে গেছে। এখন ইউরোপ চেষ্টা করছে জেলেন্সকির পাশে থাকার জন্য, কিন্তু আসলে বলা খুব কঠিন। আমেরিকাকে ছাড়া ইউরোপ হঠাৎ করে কতটা এফেক্টিভ একটা জোট হিসেবে কাজ করতে পারবে, বিশেষ করে মিলিটারির ক্ষেত্রে। এবং আমেরিকার যে অ্যাটিটিউড, নেটো কীরকমভাবে কাজ করবে কিছুই বলা যায় না। সব পৃথিবীর একটা শিফটিং তৈরি হচ্ছে গ্লোবাল অর্ডারে, ওয়ার্ল্ড অর্ডারের। সেই অবস্থা আসলে আমরা এখনও জানি না সামনে কি দাঁড়াবে। যে রাশা ভয়ঙ্কর অন্যায়ভাবে ইউক্রেনকে ইনভেড করেছে, আমি মনে করি, এবং অনেকে মনে করেন যে এটা জন্য ইউক্রেন দায়ী, রাশা ঠিক করেছে। এই দেশে অনেকেই সেটা মনে করেন। দীর্ঘদিন আমি এটা নিয়ে লিখেছি, এটা নিয়ে কথা বলেছি। কিন্তু সেই রাশা এখন দুর্দান্ত আনন্দে আছে, কারণ হলো শেষ পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন যে ইউক্রেনের 20% মতো ভূমি দখল করে অ্যানেক্স করে নিয়েছেন, এবং সেটা নিয়ে কিছু হচ্ছে। সামনে একেবারে ইউরোপের মাটিতে বসে কাজটা করা যাচ্ছে। একটা ছোট তথ্য দিই, একটা স্ট্যাটিস্টিক্স আছে এরকম, 1814-15 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবীতে 150টার মতো ভূমি দখল, মানে এক দেশ আরেক দেশের ভূমি দখল করে, এক রাজ্য আরেক রাজ্যের ভূমি দখল করে নিজের সাথে যুক্ত করেছে, এবং 150টার মতো ঘটনা আছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আজকে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনাই নেই। সবচেয়ে বড় ঘটনা ঘটলো আসলে এটা। সুতরাং পৃথিবীর ব্যবস্থা কোন জায়গায় দাঁড়ায়, কেমন দাঁড়ায়, আমরা আসলে এখনো পর্যন্ত জানি না। আমরা এই ব্যাপারগুলো একটু অবজার্ভ করা দরকার, সেটা ভেবেই, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু বিএনপি কেন এই ধরনের কথা বললো সেটা একটু ধারণা করার চেষ্টা করি। প্রথমত চায়নায় গেছেন, চায়না সম্ভবত এটা জানতে চেয়েছে, তারা তাদের জায়গা থেকে এটা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম প্রধান কারণ আমার কাছে বরং আরেকটা মনে হয়, আমরা খেয়াল করব সম্প্রতি বিএনপি যখন নির্বাচনের কথা বলছে, আর্লি নির্বাচনের কথা বলছে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের কথা বলছে, তখন খুব কাছাকাছি সময়ে ভারতের দিক থেকেও একই কথা হয়েছে। ভারতের সেনাপ্রধান বলেছেন যে নির্বাচিত সরকারের সাথেই তারা সম্পর্ক তৈরি করতে চান। ভারতের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের লোকজন, বাংলাদেশে যারা হাই কমিশনারের দায়িত্ব পালন করে গেছেন, তাদেরকেও বলতে শোনা গেছে দ্রুত নির্বাচন হলেই বাংলাদেশের জন্য ভালো হবে, এবং সেই নির্বাচিত সরকারের সাথেই তারা তাদের সম্পর্ক তৈরি করতে চায়। ফলে মনে হয় বিএনপির সাথে ভারতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা অ্যালাইনমেন্ট হচ্ছে, এবং এটাকে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের সামনে ক্রমাগত বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। মানে ব্যাপারটা এরকম, আসলে বিএনপি তার স্বার্থের আর্লি নির্বাচন চায়, এবং ভারত মনে করছে, কারণ ডক্টর ইউনূস সরকারের সাথে, যেহেতু শেখ হাসিনা পতনের পরপরই ডক্টর ইউনূস এসেছেন, ডক্টর ইউনূস সরকারের সাথে ভারতের অবস্থান এখন এমন জায়গায় গেছে তারা আসলেই ঠিকঠাক মতো তাদের ওয়ার্কিং রিলেশনশিপটা মেনটেন করতে পারছে না। ফলে তারা হয়তো একটা অল্টারনেটিভ দেখতে চায়, সেই কারণেই হয়তো বলছে। তো সামহাউ দুজনের বক্তব্য একই জায়গায় এসে যখন দাঁড়াচ্ছে, তখন এই ট্যাগটা বিএনপির গায়ে পড়ছে। সো আমার মনে হয় চায়নার প্রতি এই ধরনের একটা মন্তব্য করে তারা সেই ট্যাগটা সরিয়ে রাখার চেষ্টা করছেন, আমি ধারণা করি। সেটাই সম্ভবত প্রধান কারণ। আর যদি নিয়েও থাকেন সেটা আসলে একটু বিবেচনা করে নেওয়া দরকার। আমরা ভারতের প্রতি ক্ষুব্ধ খুবই যৌক্তিক কারণে। আমার এই
চ্যানেল কেউ পেছনে গিয়ে যদি দেখেন তাহলে দেখবেন ভারতের বিরুদ্ধে কি পরিমাণ কথা আমি বলেছি আমাদের যাবতীয় সংকটের জন্য। কিন্তু একই সাথে আবার এটা মনে রাখতে হবে যে পৃথিবীর বিশ্ব ব্যবস্থাটা এখন যেদিকে যাচ্ছে সেটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে এবং করে সেটা দিয়েই একটা দল যেটা ক্ষমতায় যাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি আবার এটাও মনে করি ভারতের সামনে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াও আবার ভালো, কারণ ভারত যতই বাংলাদেশ সরকারকে, এই সরকার বা ভবিষ্যৎ সরকারকে যতই ফালতু চাপ দেওয়ার চেষ্টা করবে, ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে যত বেশি সে বাংলাদেশকে চাপ দেবে, বাংলাদেশের সরকারকে চাপ দেবে, বাংলাদেশকে একঘরে করে ফেলার চেষ্টা করবে, তত বেশি সে এই ঝুঁকি তৈরি করবে যে বাংলাদেশের, চায়নার এবং পাকিস্তানেরও ফুটপ্রিন্ট বাড়বে। এটাই নিয়ম, এটাই হবার কথা। তারা যখন যা যা ফাজলামো করছে, তারা ফাজলামো করছে বাংলাদেশের সাথে, এখনও করে যাচ্ছে। সেই ফাঁকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে, পাকিস্তান চেষ্টা করছে সর্বোচ্চ তার মতো করে সম্পর্ক তৈরি করতে, এটা ভবিতব্য। চায়নাও চেষ্টা করছে। আমি কিছুদিন আগেই তাকে মোদি এবং জয়শঙ্কর সম্পর্কে বলছিলাম, তাদেরকে প্রাথমিক পাঠ দিচ্ছিলাম যেখানে তারা বাংলাদেশকে আইসোলেট করছে। এই চায়না যারা শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছে, সেই চায়নাই খুব দ্রুত ইউটার্ন নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের যেসব শক্তি আছে তাদের সাথে খাতির করছে। যে ডক্টর মঈন খান যে গেলেন, অনেকগুলো দল মিলে একটা প্রতিনিধি দল সেখানে গেছে। আসলে এই ঘটনাগুলো হবে। সুতরাং এই আলাপটাও আমরা আমাদের নাগরিকদের মধ্যে করে রাখা ভালো হবে, সো দ্যাট ভারত বাস্তবতা বুঝে আমাদেরকে সম্মান দিয়ে, আমাদের সার্বভৌমত্বকে স্বীকার করে, আমাদের সাথে নেগোশিয়েট করে, তার যা যা চাওয়া আছে সেগুলো নেগোসিয়েশনের মাধ্যমে সে তারটা চাইবে, আমরা আমাদেরটা চাইব, সেগুলো করে শেষ করবে, তারা ঝামেলা শেষ করবে। বটম লাইন হচ্ছে আসলে আরেকটা, তিস্তা প্রকল্প চায়না আসা না আসা বন্ধ করার প্রধান পদক্ষেপ হচ্ছে তিস্তার পানিটা দিয়ে দেয়া। খুব সহজ। এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যুক্তিতে আমি রীতিমতো এনে কলাম লিখেছিলাম ভারতের কনস্টিটিউশন দেখিয়ে, যে একটা স্বাধীন দেশের সাথে ভারত চুক্তি করার জন্য রাজ্য কোনো ফ্যাক্টর না। তারা শুধুমাত্র তাদের কিছু আঞ্চলিক এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এসব কারণে তারা এসব ফাজলামো করছে। তো সেটা তারা করবে, হয়তো করবে, এটা তারা ছাড়বেই না। এবং এখন তো আরও পরিস্থিতি খারাপ। ইভেন পদ্মা গঙ্গা চুক্তির সময় শেষ হয়ে আসছে, 26 সালে এটা শেষ হবে। ওটা ফালতু চুক্তি, সেটা কোনো চুক্তিই না। আমি আগে ভিডিও করেছি, আমি আবার কথা বলবো। বেসিন বেস চুক্তি ছাড়া আসলে কোনো পানি পাওয়া যায় না। একই কথা তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও, গজলডোবা ব্যারাজের পয়েন্টে যে পানি আসে সে পানি ভাগ করলে আমরা আসলে পানি পাবো না, ওইটা একই গঙ্গা চুক্তির মতো হবে। তো যাই হোক, একটা বেসিন বেস চুক্তি করে যদি পানি দেওয়া হয় সেটাই হলো সহজ সমাধান চায়নাকে ঠেকানোর। ভারত ওটা করবে না। ভারতের স্টুপিড পররাষ্ট্রনীতি চলতে থাকবে এবং কোনো একদিন এই দেশের জনগণেরও চাপ তৈরি হবে যে এই প্রকল্প চায়নাকে দাও। কোনো সরকারের পক্ষে আসলে সেটা না মেনে হয়তো আর থাকাও সম্ভব হবে না, কারণ তার সাথে তার নির্বাচনের প্রশ্ন জড়িত আছে। সে তো শেখ হাসিনা হবে না। ভারতকে এই ব্যাপারগুলো আমলে নেওয়া উচিত হবে, যদিও তারা নেবে বলে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।